দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে রয়েছে আমি হাসান মাহমুদ। দর্শক, শুরুতে আলোচিত কয়েকটি সংবাদের শিরোনাম জানিয়ে রাখতে চাই, তারপর আমরা আলোচনায় যাব। সংবাদগুলোর মধ্যে হচ্ছে এখনও থমথমে খাগড়াছড়ি, 3 পার্বত্য জেলায় সড়ক অবরোধ, ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনের অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও একটি সংবাদ হচ্ছে গণ অভ্যুত্থান দমনে ছোড়া হয় 3 লক্ষাধিক রাউন্ড গুলি, শুধু ঢাকায় 95,000। ট্রাইব্যুনালে এমন সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা। ইসির সাথে দেখা করেছে ইউরোপীয় ইউনিয়ন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দেবে যুক্তরাজ্য, কয়েক ধাপে 150 পর্যবেক্ষক পাঠাবে ইইউ। নির্বাচন বিলম্বিত করার পায়তারা চলছে, বাধাগ্রস্তকারীদের জনগণ বয়কট করবে বলেছেন বিএনপি নেতারা। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আজকে দিনভর স্থান পেয়েছে। আমরা মূলত যে আলোচনাটি এখন আসলে সারা দেশে আলোচিত হচ্ছে সেটি হচ্ছে খাগড়াছড়ির যে পরিস্থিতি এবং পার্বত্য অঞ্চলগুলোতে অনেকটাই উত্তেজনা বিরাজ করছে। আমরা এই আলোচনার জন্য মূলত 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে। আমার ডানে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক পিএসসি, নিরাপত্তা বিশ্লেষক, এবং রয়েছেন বামে জনাব ওয়াদুদ ভূঁইয়া, তিনি সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং রয়েছেন ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। আপনাদের 3 জনকেই আজকের এই আলোচনা আমন্ত্রণ জানাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন এবং শুনেছেন যে দেশে খাগড়াছড়ির যে পরিস্থিতি, হঠাৎ করে উত্তপ্ত বাংলাদেশের পার্বত্য অঞ্চল, এবং পাশাপাশি আরও একটি বিষয় আজকে আমরা লক্ষ্য করলাম যে খাগড়াছড়িতে যে ঘটনা সেটি আসলে অনেকটা প্রবাহিত হয়েছে বাকি 2 পার্বত্য অঞ্চলে, অর্থাৎ রাঙামাটি এবং বান্দরবানে, সেখানেও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। আমি প্রথমেই কর্নেল আব্দুল হক আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক এবং একটা সময় আপনি সেখানে দায়িত্ব পালন করেছেন। আপনি যদি সার্বিক বিষয়ে একটু বলেন, আমরা প্রথম অর্ধে হয়তো খুব বেশি আলোচনা করতে পারবো না, তবুও যদি শুরুটা বলেন যে আসলে এই ধরনের উত্তেজনা তো এটি প্রথম নয়, আপনার কাছে কি মনে হচ্ছে? অনেক ধন্যবাদ। আমি শুরুতেই বলতে চাই, এই যে পরিস্থিতি, পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা, এটা কি আলাদা কোনো স্ট্যাটাসের জেলা? এটা বাংলাদেশের জেলার মতো, জি, বাংলাদেশেরই অংশ। কিন্তু দুঃখজনক হলে সত্য, এই পার্বত্য চট্টগ্রাম সহ, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম সহ আপনার যে আমাদের নেক লাইন একটা আছে, বটম লাইন, মূল ভূখণ্ডের সাথে, জি, সেই জায়গাটা থেকে ইন্ডিয়ার বহুদিনের স্বপ্ন, এখন ভারতের অংশ হিসেবে প্রথম তারা সেই জায়গাটা দখল করবে। এটা হলো মূল কজ। এবং সেটা দখল করার জন্য তারা যত ধরনের পরিকল্পনা আছে, যত ছোট থেকে মাঝারি বড় সব পরিকল্পনা একটার পর একটা সেটা বানাচ্ছে। সেটা সেই 47 সাল থেকে শুরু। 1971 সালে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু কিন্তু এত আগে হতো না, এটা শুরু করিয়েছে ইন্ডিয়া। কেন করেছে আজকে এই আলোচনার মাধ্যমে আমি বলতে চাই। বহু আগেও বলেছি, মিজোরাম এবং নাগা, এই দুটো রাষ্ট্র 71 সালের মাঝামাঝি তারা স্বাধীনতা ঘোষণা করবে সেই পরিস্থিতিতে চলে গিয়েছিল। কেননা মিজোরামের 8টা মিজো ন্যাশনাল ফ্রন্ট ব্যাটালিয়নকে প্রশিক্ষিত করে পাকিস্তান আর্মি সেখানে অপারেশন চালাতো বা ইন্ডিয়ান আর্মিকে নাস্তানাবুদ করে ফেলেছিল। তারা মিজোরামের লালডেঙ্গা নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে, শেখ মুজিবের মতো লালডেঙ্গাও সেখানে অবিসংবাদিত নেতা ছিলেন। সেই নেতাকে মিরপুর ক্যান্টনমেন্টে, মিরপুরে এনে ভিআইপি ট্রিটমেন্টে রাখা হতো, তাকে থাকতো, সেখান থেকে সে পরিচালনা করতো। ইট ওয়াজ এ ম্যাটার অফ টাইম, জুন জুলাইয়ের দিকে তারা স্বাধীনতা ঘোষণা করবে। ইন্ডিয়া দেখলো যদি এইটাতে সফলতা এসে যায় তাহলে আস্তে আস্তে 7 সিস্টার ডিটাচ হয়ে যাবে। তখন তারা সর্বশক্তি নিয়োগ করলো এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা যাতে তাড়াতাড়ি শুরু হয়। এটা হলো মূল শুরু হলো। এটা থেকে শুরু হওয়ার পরে আপনার দুঃখজনক হলেও সত্য, দেখবেন স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেনি, যেমন মুজিব বাহিনী, ছাত্রলীগ এবং যুবলীগ ইত্যাদির ক্যাডার বাহিনীকে কিন্তু আপনার দেরাদুনে প্রশিক্ষিত করে ইন্ডিয়া একটা
ফ্রন্ট গঠন করেছিল যাতে মিলিটারির বিরুদ্ধে তারা স্বাধীনতার পরে কাজে লাগায়। কেননা এই মিলিটারি দেশকে স্বাধীন করেছে, বাংলাদেশ স্বাধীন করেছে, যারা নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তারা তো কখনো ইন্ডিয়ার বর্ষতা স্বীকার করবে না, কখনো না, নেভার। এটা বুঝতে পেরেই আর্মিকে কিভাবে দুর্বল করা যায় রক্ষী বাহিনী গঠন করলো, এবং মুজিব বাহিনীকে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি তারা কি করলো, আপনার মনে আছে জেনারেল উবান, সেই উবান হলো এটা সব নাটের মূল। তাদেরকে এই মিলিটারি ট্রেনিং দিয়ে, সেই পানছড়ি দিয়ে, দুদক ছড়া দিয়ে, পানছড়ি দিয়ে এই খাগড়াছড়ি ভিতরে প্রবেশ করায়। এই মুজিব বাহিনী আসার পথে এই পানছড়িতেই হত্যাকাণ্ড ঘটায়, 21 জন মানুষকে হত্যা করে এই পার্বতী মানে পাহাড়িদেরকে। সেখানে নারী দর্শন হয়, যা যা, এরা তো আসলে লুটেরা। যারা ছাত্রলীগ, এটা তো আজকে নতুন না, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এটা তো ইন্ডিয়ার শীর্ষ দল। তারা এই অন্যায় বিচার করছে, এটা বিশালভাবে তাদের ভিতরে ছাপ পড়ে, বলে যে তারা তো পাকিস্তানের পক্ষে ছিলি। এই তুলে এই অত্যাচারগুলো, আমি জানি না ওয়াদুদ ভাই এই ঘটনাগুলো জানেন কিনা। এই যে শুরু, পাহাড়িদের ভিতরে একটা বিস্ফোরণ হলো। তারপরে কি করলো, শেখ মুজিবের সাথে আপনার শান্তুল আরমা এবং তারা দুই ভাই দেখা করতে গেলেন, মানবেন্দু নারায়ণ লারমা। শেখ মুজিব প্রথমেই বলে তোরা আগে বাঙালি হ, প্রমোশন দিয়ে দিল। আপনি বলেন আপনি পাহাড়ি, বাঙালি হবেন কিভাবে? আপনি বাঙালি, আপনি পাহাড়ি হবেন কিভাবে? একটা তো জাতি আপনি পরিবর্তন করতে পারেন না। আপনার রাষ্ট্রের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান হয়ে আপনি কিভাবে বলতে পারেন তোরা পাহাড়ি হ? তারা তাদের ভাষা বিসর্জন দেবে। এই তো শুরু হয়ে গেল অগ্নিগর্ভা হয়ে গেল। শেখ মুজিবের মৃত্যু হলো, জিয়াউর রহমান আসলেন। জিয়াউর রহমান টুক এ স্ট্যান্ড, কেন মিলিটারির লোক, নিরাপত্তা সম্পর্কে খুবই গভীর জ্ঞানের অধিকারী। সেই নিরাপত্তা কিভাবে এই দেশকে অখণ্ডতা রক্ষা করা যায়, তখন তিনি সেখানে ব্যালেন্স করার জন্য, দেশ তো আমার, আমি যেখানে ইচ্ছা সেখানে জমি কিনতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে আমি বসবাস করতে পারবো, এটার কোনো সাংবিধানিক নিষেধাজ্ঞা আছে? নাই। আমরা এই অংশটা শুনবো, জিয়াউর রহমানের অংশটা আমরা একটু। জনাব ওয়াদুদ ভূঁইয়া, আপনি তো দীর্ঘদিন সেখানকার খাগড়াছড়ির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সেখানে ছিলেন এবং আপনি দেখেছেন বিশেষ করে বিভিন্ন সময়ে এই যে অসন্তোষ পাহাড়ে, পাশাপাশি সেখানে কিছু সংগঠন আছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে, সব মিলিয়ে এবার যে ঘটনাটি শুরু হয়েছে একজন পাহাড়ি নারীকে ধর্ষণের ইস্যুতে, কি যেটা শুরু সেটা কি আসলে এত বড় হওয়ার অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, অবশ্যই। প্রথমে আমি যদি সত্যিকার অর্থে ওই মেয়েটি দোষিত হয়ে থাকে, আমি নিন্দা জানাই এবং তার সুষ্ঠু বিচার দাবি করছি দোষীদের। প্রশ্নটা হলো, আপনি বলেছেন যে এটা কি এত বড় ঘটনার দিকে রূপ নিতে পারে কিনা। বাংলাদেশে শত শত নারী দোষিত হচ্ছে বা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা হচ্ছে, এটার বিচার হচ্ছে, কেউ দোষী হচ্ছে, কেউ নির্দোষ প্রমাণ হচ্ছে। আমরাও চাই, এটা আমরা কামনা করি না, আমরা অবশ্যই কামনা করি না, আমরা নিন্দা জানাই, আমরা এটার বিচার দাবি করি। কিন্তু পাহাড়ে কিছু কিছু ঘটনা ঘটে নাটকীয়, কল্পনাপ্রসূত ইস্যু তৈরি করার জন্য কিছু ঘটনা ঘটে, সেটা বিভিন্ন ধরনের ঘটে, মারামারি, কাটাকাটি, দর্শন, এটা সেটা ইত্যাদি। যদি তাই হয়, সাথে সাথে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ অনেকটা চিরুনি অভিযানের মতো একজনকে গ্রেপ্তার করে, সয়নশীল, আমরা শুনতে পেরেছি যে সয়নশীল আওয়ামী লীগ পরিবারের একটা ছেলে। ভৌগোলিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে স্থানে মেয়েটি দর্শন হয়েছে সেখান থেকে অন্তত 10 কিলোমিটারের মধ্যে কোনো বাঙালি পাড়া নাই, এবং সেখানে দিনেও বাঙালিরা যেতে অনেকটা ভয় পায়। সেখানে গহীন, অত্যন্ত গহীন, রাতে কি করে যায়। আর ওই মেয়ের উক্তি হলো যে কি 9টার সময়, বা তারা বলছে রাত 9টার সময় পড়ার থেকে যাচ্ছে বা ফিরছে পড়তে, প্রাইভেট পড়তে গিয়ে। তো আসলে এই গহীন জঙ্গলে রাত 9টায় ফেরার, লেখাপড়া শেষ করে ফেরার কতটুকু যুক্তিকতা আছে আমি তাও জানি না। তবে হয়তো র্যাপ হয়েছে, দর্শন হয়েছে, হলে এটার আমরা বিচার চাই, নিন্দা করি। আমাদের সেনাবাহিনী এবং সংশ্লিষ্টদের আমরা বিচার চাই। একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তদন্তে সেটা প্রমাণ হবে। সেনাবাহিনী খুব কষ্ট করে, পরিশ্রম করে, গভীর জায়গায় গিয়ে একজনকে গ্রেপ্তার করেছে, এবং বাকি দুজনের নাম ঠিকানা অস্পষ্ট। সেখানে গ্রেপ্তারের জন্য পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়েছে। কিন্তু এর মধ্যে তারা কর্মসূচি দিল যে অবরোধ কর্মসূচি দিল এবং সমাবেশ ডাকলো। তো অবরোধ তো আসলে বেসিক্যালি
হওয়ার মতো প্রেক্ষাপট হয়নি, যেহেতু একজন অলরেডি আইনের আওতায় চলে আসছে, আরগুলো আসতেছে, তাহলে আইনকে শ্রদ্ধা করে অপেক্ষা করা দরকার ছিল। এই জায়গাটা একটু ধৈর্যশীল হওয়া দরকার ছিল। তারপরে সেনাবাহিনীর একটি মানে সাধারণ মুভের গাড়ি চট্টগ্রাম ডিফ হেডকোয়ার্টার থেকে খাগড়াছড়িতে তাদের পণ্যবাহী বা বিভিন্ন খাদ্যবাহী একটা মুভের গাড়িকে তারা কয়েকটা গাড়িকে হামলা করেছে এবং অনেক সেনা এবং সদস্য আহত হয়েছে, সেনা সদস্যকে আহত করে, এবং এটা খুবই নিন্দনীয় কাজ এবং জঘন্য নিষ্ঠুরতম কাজ হয়েছে একটা সমাবেশ থেকে। এবার আসুন তাদের যে মানে এই যে অবরোধের তাদেরকে আমরা প্রথমত তারা একটা নির্দিষ্ট জায়গায় ছিল, 6টা পর্যন্ত যদি তারা নির্দিষ্ট জায়গায় থাকতে পারতো তাহলে হয়তো তারা ফিরে যেত, পরিস্থিতি এত ঘোলাটে হতো না। এদিকে কিন্তু তাদেরকে দোষ প্রথম দিন দেওয়া যায় না। তারা অবরোধ রেখেছে, এটা একটা হতে পারে আবেগের জায়গা থেকে, উপজাতীয়রা বা এখানে তো বিশেষ করে উপজাতীয় সাধারণ জনগণ সম্পৃক্ত না। এখানে একটি সশস্ত্র 4-5টি গ্রুপের মধ্যে একটি সশস্ত্র গ্রুপ এই সাধারণ জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে সেনাবাহিনী পুলিশের সামনে এসে দাঁড়িয়েছে এবং যাতে কোনো কিছু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। তো এই অবস্থায় দেখা গেল যে তারা হয়তো 6টা পর্যন্ত অপেক্ষা করলে তারা ব্যাক করতো। এর মধ্যে দেখা গেল যে কিছু মানে ওই অবরোধের বিপক্ষে আপনার আওয়ামী লীগের কিছু ছেলে পেলে লোকজন যারা 3rd-4th গ্রেডের তারা হেলমেট পরে, আর ছোট ছোট আমি নাম উল্লেখ করবো না, ছোট ছোট কিছু বাংলাদেশের রাজনৈতিক দল তাদের 10-20 জন করে লোক গিয়ে ওখানে ওরা কয়েক হাজারের মধ্যে সেখানে গিয়ে মুখোমুখি হয়ে গেল। মুখোমুখি হওয়ার পর আপনি ধরেন ইট পাটকেল মারছে, আহত হয়েছে। এই পরিস্থিতি আস্তে আস্তে তাৎক্ষণিক ঘোলাটে হওয়ার পরেই কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং পরের দিন তারা অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করলো। তো অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করার পরে তারা কিন্তু হিন্দু ভাইদের যে দুর্গা পূজা শুরু হয়ে গেছে সেটার প্রতিও কোনো সহমর্মিতা ছিল না বা একটু ওদেরকে স্পেস দেওয়া। অনেক পূজা মণ্ডপে পূজা হচ্ছে না যে অবস্থা হয়েছে আজকে, যদিও সিচুয়েশন একটু ভালো, যদিও আমি পূজাকে ঘিরে এবং এই ঘটনাকে ঘিরে পাহাড়ের উত্তেজনাকে ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন, সেই বিষয়টাতে আসবো। তার আগে একটু শেষ করেন, আমি আবার আসবো অবশ্য। আমি যেটা বলতে চেয়েছিলাম, পরে তারা লাগাতার অবরোধ দিয়ে দিল এবং এটা আজকে আবার সেটা হয়ে গেল। আজকে আবার সেটা 144 জারি করতে বাধ্য হলো, কিন্তু 144 তারা মানতে রাজি না এবং সেনাবাহিনীর গায়ে তারা আঘাত করলো বিভিন্ন জায়গায়, এবং সেটা খাগড়াছড়ি সদর থেকে মাইগ্রেট করলো আপনার বিষয়টা স্থানান্তরিত হলো গুইমারা, সেটা আরেকটা ব্রিগেড, আরেকটা রিজিয়ন এলাকা এবং আরেকটা নতুন উপজেলা। সেখানে তো ভয়াবহ কাণ্ড। সেখানে যে যারা মারা গেল এরা কিন্তু পাহাড়ি এবং বাঙালির মধ্যে একটা দৌড়াদৌড়ি হচ্ছে বা একটা মুখোমুখি অবস্থান। এটাকে দেখে একদম পাহাড়ের চূড়া থেকে সেনাবাহিনীর কাছে নাই এরকম একটা অত্যাধুনিক আর্মস দিয়ে, সেটা অনেক ইয়েতে আসছে, ছবিতে আসছে যে ফায়ার করলো 3rd পার্টি। কারা? কেউ কেউ বলছে সেই সশস্ত্র গ্রুপের একটা পানি গোলা করার জন্য তারা কিন্তু তৃতীয় পক্ষ কারা? এই তো তৃতীয় পক্ষ, যে সশস্ত্র গ্রুপের যারা নাটের গ্রুপ যারা পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে তারাই কিন্তু ফায়ার করে কিন্তু 2জন মানুষকে মারলো বা 3জন মানুষকে মারলো, আরো 2-3জন আহত। আমি একটু ব্যারিস্টার জুবায়েরের কাছে যাই, ঘুরে আসতে চাই। আচ্ছা, আইনের কথা বললেন তিনি যে একটা ধর্ষণের বিষয় এবং সেটার একটা আইনি প্রক্রিয়ায় সেটা হবে, কিন্তু আবেগের কারণে তিনি যেটা বললেন যে হয়তো বা আন্দোলন হতে পারে, কিন্তু সেটা কি এত বিস্তৃত হওয়ার মতো সুযোগ ছিল কিনা আসলে সেখানে? জি, বিষয় হলো আপনার 23 তারিখ ঘটনাটা ঘটলো, তারপর যে মামলাটা হলো ওখানে নয়নশীল নামে একজনকে অভিযুক্ত করে আরো কয়েকজনের ব্যাপারে, সয়নশীল নামে একজনকে, এখন এই সয়নশীলকে কিন্তু একদিনের মধ্যে 24 তারিখ কিন্তু অ্যারেস্ট করা হলো। একদিনের মধ্যে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আইনের আওতায় শুধু নেওয়া হয় নাই, তার কোর্টে নেওয়া হয়েছে। কোর্ট কিন্তু 6 দিনের রিমান্ডও দিয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। এখন আইনের একটা প্রক্রিয়া তো আছে, এই প্রসেস ফলো করেই তো বিচার করতে হবে। একজনকে অভিযোগ করলেই তো বিচার করে ফেলা যাবে না। এখন জুডিশিয়াল প্রসেসে আছে, তদন্ত হইতে হবে, কিন্তু মানে
সরকারের বা আইন শৃঙ্খলা বাহিনীর বা আর্মির এখানে কোনো আমি বিলম্ব দেখি নাই, অবহেলা দেখি নাই। পুরোপুরি সক্রিয়তার সাথে সময় ক্ষেপণ করা হয়, সময় ক্ষেপণ করা হয় নাই, সাথে সাথেই হয়েছে সবকিছু, কোনো ডিনাই করা হয় নাই, সময় ক্ষেপণ করা হয় নাই। যাচাই বাছাই করার আগেই তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি বলবো অ্যারেস্ট করে কিন্তু তাকে কোর্টও কিন্তু 6 দিনের রিমান্ড দিয়েছে এবং এখনো এটা বিচারাধীন আছে, জিজ্ঞাসাবাদের মধ্যে ঢুকেছে। এখানে তো সন্দেহের কোনো কারণ নাই, এখন কোনো যৌক্তিক কারণ নাই এই ধরনের দাবি করার। যখন কাউকে অ্যারেস্ট করা হয়, অ্যারেস্টের বিষয়গুলো অব্যাহত থাকে, এটাকে পুরো জুডিশিয়ালি যেভাবে করার কথা প্রপার ওয়েতে করা হয়েছে, তারপরও যে আন্দোলনটা হচ্ছে এটা দুরভিসন্ধিমূলক, এটা ষড়যন্ত্রমূলক এবং এই আন্দোলনটা ওই জায়গায় থাকে নেই। এটা কিন্তু শহরে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা চালিয়েছে, শৃঙ্খলার ব্যাপারে তৎপর ছিল, এই কারণে তারা গ্রাম পর্যায়ে নিয়ে গেছে। এবং যেটা বললেন মানে পাহাড়ের গহীনে নিয়ে, সাবেক এমপি ওয়াদুদ ভিয়ে যেটা বললেন, মানে উঁচু পাহাড় থেকে সেখানে স্বয়ংক্রিয় অঞ্চল দিয়ে মানে অস্ত্র দিয়ে কিন্তু আপনার এখানে গোলাগুলি করা হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে। এখন তাদের যে দাবিগুলো, এগুলো দেখলেই বোঝা যায় যে এটা একটা সিন্ডিকেটেড ওয়েতে তারা এই আন্দোলনটা করছে। তাদের দাবিগুলো কি কি? তাদের দাবিগুলো হলো এই ধরনের হামলা, সহিংসতা, ভীতি প্রদর্শন করা যাবে না, অথচ করতেছে ওরাই। আন্দোলনগুলো করতেছে, যেখানে 144 দেওয়া হয়েছে সেটা ভঙ্গ করতেছে, আবার উল্টো বলতেছে যে হামলাটা করতেছে অন্যরা, বিচার চাচ্ছে উদ্দেশ্যমূলক। তারপরে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এই আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে মুক্তি দিতে হবে। আবার বলতেছে লুটপাট, অগ্নিসংযোগ তারাই করলো, এখন সেটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে কে কাকে দিবে? তারপর বলা হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, অনেকগুলো দাবি আছে। জি জি, এবং বলা হচ্ছে যদি এই দাবিগুলো না মানা হয় তাহলে যারা এই ধরেন ব্লগে লিখেছে, উস্কানি দিয়েছে, উত্থানের ব্যাপারে কথা আছে, সে উস্কানি দিয়েছে। আরেকজন দিল্লিতে যিনি বসবাস করেন, এই ধরনের দিঘি নালার একজন বুদ্ধ ভিক্ষুর নাম আসছে, ওনার উস্কানির ব্যাপারে কথা আছে। দেশে এবং বিদেশে যারা আপনার ব্লগিং করেছে তাদের ব্যাপারে কথা আছে। তাদের প্রত্যেকের ব্যাপারে যে অভিযোগ আছে এটা প্রত্যাহার করতে হবে, তাদেরকেও ছেড়ে দিতে হবে। আর যদি না করা হয় 144 উইথড্র করতে হবে। না করা হলে তাদেরকে আরো সুসংগঠিত, আরো বৃহত্তর আন্দোলনের দিকে তারা যাবে। এই যে বড় ধরনের হুমকি, আপনি তো বিচার চাইবেন, একটা অন্যায় হলে বিচার আমরা চাই, আইনি প্রক্রিয়ায় বিচার চাইবেন। এখন ধরেন ক্রাইমলেস সোসাইটি যে মিথ, এমন কোন সোসাইটি নাই যেখানে ক্রাইম হয় না, যেখানে ধর্ষণ হয় না। পৃথিবীর কোনো দেশ নেই যেখানে ধর্ষণ হয় না। এগুলো বেসিক ক্রাইম। এখন এই ক্রাইমগুলো সব দেশেই হয়। এখন ক্রাইম যদি হয় সেটাকে সরকার অ্যাটেন্ড করছে কিনা, সরকার এটাকে রাইটলি হ্যান্ডেল করছে কিনা। এখন আগে অনেক ঘটনা ঘটতে পারে, কিন্তু এই সরকারের আমলে আমাদের জানা মতে এই ধরনের কোনো ব্যাপার নাই যে এখানে বাঙালিদেরকে বেশি প্রাধান্য দেওয়া, পাহাড়িদেরকে বেশি ইয়ে করা। আর এই টার্মগুলো, এই ফ্রেমিং যেগুলো করছে, আমাদের পত্রিকাগুলো তো আসতেছে, এনজিওরাও করতেছে, এই ফ্রেমিংটাই একটা প্রবলেম। আমরা আলোচনা করছিলাম খাগড়াছড়িতে উত্তেজনা এবং 3 পার্বত্য জেলায় চলছে অবরোধ। এই আলোচনায় আমরা এবার যাব নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক পিএসসির কাছে। আমি আপনার কাছে একটু যদি জানতে চাই যে আপনি যখন সেখানে দায়িত্ব পালন করতেন তখনকার প্রেক্ষাপট থেকে আজকে যে সময়টা অতিক্রান্ত হয়েছে, দীর্ঘ সময় নিশ্চয়ই, সেই সময়ের ভেতরে পাহাড়ে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। 97 সালে শান্তি চুক্তি হয়েছে এবং আপনি একটি দাবি হয়তো তাদের দেখতে পাবেন যে সেনা ক্যাম্পগুলো তারা সরিয়ে দেওয়ার একটা দাবি করা হচ্ছে, অথচ একটা ধর্ষণের ঘটনায় সেটাকে বাড়িয়ে অবরোধ থেকে বেশ কিছু দাবি, মানে এত দীর্ঘায়িত হওয়া এবং এই যে দীর্ঘ পথ পরিক্রমা আপনি যখন সেখানে কাজ করেছেন সেই সময় থেকে এই পর্যন্ত আসলে পাহাড়ের এই সমস্যাগুলো সমাধান করা কেন যায়নি? অনেকগুলো কারণ। খুব গুরুত্বপূর্ণ আপনি এক প্রশ্নটা করেছেন। এটার প্রথম কারণ হলো বাংলাদেশের মূল ভূখণ্ডের যারা রাজনীতিবিদ তারা এই পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে তাদের জ্ঞান নাই। আমি অদূত ভাইয়ের সামনেই বলছি, তারা পার্বত্য চট্টগ্রামের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কি, এটা কিভাবে এখন পর্যন্ত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে কিংবা এটা রক্ষা করা হচ্ছে, এটার মধ্যে মূল কারণ কি এই সম্বন্ধে তারা ওয়াকিবহাল না। রাজনীতিবিদরা যারা সিদ্ধান্ত নেবেন তাদের ভাষা জ্ঞান, ইন্ডিয়ান রাজনীতিবিদরা কিন্তু তা না। তারা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জায়গা নিয়ে তাদের বিশ্লেষণ আছে, দলীয় বিশ্লেষণ আছে।
আমাদের দুর্ভাগ্য হলো আমাদের দেশে বামপন্থী রাজনীতি যারা করে তারা সব সময় দেশের মূল ভূখণ্ডের মূল ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলে, কাজ করে। এটা মনে করে তারা এটা একটা মানবাধিকার, অর্থাৎ তাদেরকে সংখ্যালঘু পাহাড়ি ঘোষণা করে তাদের অধিকারকে সমুন্নত রাখার জন্য সেখানে যে বাঙালি লোক 52% আছে তাদের খাওয়া নাই, দাওয়া নাই, তাদের লেখাপড়া নাই, তাদের শিক্ষা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, হাড্ডিসার দেহ নিয়ে এই 52% লোক ঘুরে বেড়াচ্ছে। আর অপরদিকে চাকমা, মারমা যেতে উপজাতিগুলো আছে তারা এনজিওদের মাধ্যমে বিশাল বিশাল উন্নতি করছে তাদের জীবনে, শিক্ষাগত উন্নতি। আজকে চাকমাদের মধ্যে 90% উপরে উচ্চ শিক্ষিত, 98%। মারমা বলেন সবাই কিভাবে হচ্ছে জানেন? তারা সাদা চামড়া, দেখতে সুন্দর, একটা জিন্সের প্যান্ট পরলে একটা মেয়ে যদি একটা সুন্দর একটা উপরে পরে বিউটিফুল লাগে, একদম আকর্ষণীয় হয়। বাঙালি মেয়েদেরকে তো সেভাবে পছন্দ করে না মানুষ। বিদেশি এনজিওদের মূল, তারা তো খ্রিস্টান বেষ্টিত এনজিও, মানে ইসলাম বিদ্বেষী এনজিও, তারা সমস্ত সহযোগিতাগুলো করছে এই উপজাতিদের দিকে, আর বাঙালিরা রয়েছে অবহেলিত। দুঃখজনক হলো সত্য, জিয়াউর রহমানের সরকার ছাড়া কোনো সরকার এই বাঙালিদেরকে প্যাট্রোনাইজ করে নাই, করে না, করছে না। সেখানে তো পাহাড়ি বাঙালি একটা সমতা ওই সময় সমতা আনার জন্য চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তো জিয়াউর রহমানকে নিয়ে গেলেন। উনি থাকলে এটা ব্যালেন্স হয়ে যেত। এটা হলো মূল কারণ। আপনি অবহেলা করছেন একটা বৃহত্তর জনগোষ্ঠী। কিন্তু তারপরেও তো একজন সেনা শাসক এসেছিলেন, জেনারেল এরশাদ। দেখেন, জেনারেল এরশাদও অনেক চেষ্টা করেছেন, কিন্তু সেটা তুমি যদি আরো ওই জিয়াউর রহমানের পলিসিটাকে কন্টিনিউ করতেন তাহলে কিন্তু এতদিন সমস্যাটা থাকতো না। দ্বিতীয়ত হলো আপনার ইন্ডিয়ার যে ডিপ রুটেড কার্যক্রম, সেখানে আপনি বলেন এই যে খাগড়াছড়িতে একটা ছেলে বলল ইন্ডিয়া না হওয়া পর্যন্ত আমরা এই জায়গা ছাড়বো না, আমরা ইন্ডিয়ার অংশ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছাড়বো না, বলছি কিনা, শুনছেন কিনা? এটা কিন্তু তার কথা না, তার কথা না, এটা একটা বড় ধরনের একটা মেসেজ, বড় ধরনের মেসেজ। আপনি বলেন এটার প্রতিবাদে এই ঢাকা শহরে রাজধানীতে কোন পলিটিক্যাল পার্টি একটা সেমিনার করছে, একটা বক্তব্য রাখছে, প্রেস ক্লাবে একটা মিটিং করেছে? করেছে কি? সচেতনতা নাই, দেশকে নিয়ে যাচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সামাজিক মাধ্যম আছে বলি তো আপনারা এই অনুষ্ঠান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু গুজবও ছড়িয়েছে, গুজব ছড়িয়েছে। আপনি দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতো না যদি সাথে সাথে পলিটিক্যাল পার্টিগুলো একসাথে হয়ে একটা নারী দর্শন হতে পারে, যেমন অ্যাডভোকেট সাহেব বললেন, এটা তো একটা বেসিক এই অপরাধ সার জায়গায়, এবং সেই ছেলেও ধরা পড়েছে যারা করেছে, বিচার হবে। তো বিচার আর কেমনে হবে? আগুন লাগায় বিচার হবে? এটা তো একটা সম্পূর্ণ এখন দেখেন এখানে এই জায়গাটাকে আমাদের এত আলোচনার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন হইল আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের অখণ্ডতাকে আমরা কিভাবে রক্ষা করব, সেইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়ে আমাদের আলোচনা করা উচিত। সেই বিষয়ে কিন্তু কেউ আলোচনা করছে, খালি ঘটনা বলতেছে, অমুক অ্যারেস্ট করছে, অমুকে আগুন দিছে, আর্মির গাড়িতে আগুন দিছে। আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য, আপনার দৃষ্টি আকর্ষণ করে, যে আর্মি এই পার্বত্য চট্টগ্রাম টিকিয়ে রেখেছে এখন পর্যন্ত, এই পার্বত্য চট্টগ্রাম টিকিয়ে রেখেছে, আবারও বলছি, এই পার্বত্য চট্টগ্রামকে দেশের অংশ এখন পর্যন্ত রেখেছে, ইট ইজ মিলিটারি। এই যে আপনাদের সামনে এই কর্নেল হক বসে আছে, এরকম অসংখ্য কর্নেল হক সেখানে রাত দিন ফ্যামিলি রেখে কষ্ট করেছে দেশকে রক্ষা করার জন্য। তাদের আজ পর্যন্ত রাজনীতিবিদরা মূল্যায়ন করতে পারেনি। সেনাবাহিনীর প্রথম দিকের এই যে মেজর সাহেব আহত হলেন, 13 জন আহত হলেন, এই যে আমরা জীবন যৌবন সব বিলিয়ে দিলাম সেখানে, আমাদের প্রায় 400 সামরিক বাহিনীর সদস্য সেখানে শহীদ হয়েছে। কেউ কি কোনোদিন বলে, কোনো পলিটিশিয়ানরা, সেই যারা বীর প্রতীক পেয়েছে তাদের নামে তাদের কোন সম্মান করা হয় না? অথচ ইন্ডিয়াতে দেখেন, পাকিস্তানে দেখেন, এই সমস্ত দেশ রক্ষার জন্য সামরিক বাহিনীকে কত উপরে তুলে দেওয়া হয়। সেই সম্মানটুকু থেকে আমরা বঞ্চিত হই। রাজনীতিবিদরা আমাদেরকে সম্মান করতে পারে না। আমরা হলাম কি চাকর বাকর। আরে ভাই, চাকর বাকর আপনিও তো দেশের। চাকর বাকর বলেন বলে কি আমরা আপনাদের একেবারে অধীনস্থ হয়ে গেলাম নাকি? আমরা সম্মানের সাথে দেশ, আমরা কমিটেড টু গিভ আওয়ার লাইফ, স্যাক্রিফাইস আওয়ার লাইফ ফর দ্য কান্ট্রি। ইউ আর নট। আজকে এটা হলো এক। 2 নাম্বার হলো ভাই প্রশাসন, আমাদের সিভিল প্রশাসন, আমলারা, তারা এই পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে কোনো জ্ঞান নাই তাদের। তারা হলো খাও দাও ফুর্তি, খাও দাও ফুর্তি করো। একজন আমলা হয়ে যায়, আপনি জিজ্ঞেস করেন তো সে কোন জিনিসটা পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে সচেতন আছে? সে আপনার যে একটা পা হারিয়ে যাচ্ছে গ্যাংগ্রিন হয়ে,
সেটা খবর নাই তাদের। মানে আমাদের পার্বত্য চট্টগ্রাম অংশটা নিয়ে রিসার্চ খুব কম। রিসার্চ আপনি দেখেন 3টা উপজেলা, 3টা জেলা, অসংখ্য উপজেলা, এখানে সিভিল প্রশাসন আছে বড় জেলা, 1/10 হ্যাঁ 1/10 জায়গা রক্ষা করছে আর্মি। সেই আর্মিকে শুধু এককভাবে কাজ করা সম্ভব? সিভিল প্রশাসন এই বাঙালি উপজাতি, বাঙালি যারা অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত, তাদেরকে লিফট করার জন্য, আপলিফট করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে সিভিল প্রশাসন? অথচ ভাই আপনি সেখানের রাজনীতিবিদ, আপনি দীর্ঘদিনের, আমি সেই আপনাকে মেধাবী হিসাবে দেখেছি, আপনি ছাত্র, তখন ছাত্র ছিলেন, আপনি বলেন তো রাজনীতিবিদ কিংবা প্রশাসন করেছে কি? সব আর্মির গাড়ি চাপিয়ে দিয়েছেন, আবার সেই আর্মিকে করেন অবহেলা। সুতরাং এখানে কি করতে হবে? আপনার প্রশাসনকে ইনভলভ করতে হবে। তৃতীয়ত, বাংলাদেশের বুদ্ধিজীবী, সকল বুদ্ধিজীবী, বামপন্থী কোনো বুদ্ধিজীবী পাবেন না পাহাড়ি, এই খালি ওরা শুধু পাহাড়িদের কথা বলবে, আদিবাসী তারা বললে মানে সংজ্ঞা নিয়ে ব্যস্ত তারা, আদিবাসীকে আর নতুনবাসীকে এটা নিয়ে তারা সাকবা সেমিনার করবে, কিন্তু মূল জায়গায় তারা হাত দিবে না। আদিবাসী শব্দটার ভিতরে তো আসলে চক্রান্ত, ওই যে বিশ্বের মধ্যে আদিবাসী বললে তারা একটা সুবিধা পায়। দেখেন আমি কতগুলো পয়েন্টগুলো কিন্তু এটা আপনাদের গুরুত্ব দিতে হবে। তাহলে আপনাকে কি হলো, এই বুদ্ধিজীবীদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে। আর্মি হেডকোয়ার্টার অনেক চেষ্টা করেছে, পারে নাই। এই যে প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা হলো বাংলাদেশের 1 নম্বর শত্রু, স্বাধীনতার বিরুদ্ধে শত্রু, স্বাধীনতা বিরোধী একটা শক্তি। এই বামপন্থী সাংবাদিক যতগুলো আছে সবগুলো দেশের শত্রু। আজকে হয়তো আমাকে অনেক আমার নামে লিখবেন আপনারা, আমি জানি আমার নামে কোটি কোটি টাকা ব্যয় করবেন না, কিন্তু প্রথম আলো বা ডেইলি স্টার যে পত্রিকার কথা বললেন সেটা তো সত্য প্রকাশ করার জন্য এখন সে না চাপে পড়ে করতেছে। এরা যে ঘটনাগুলো ঘটাইছে, এই পাহাড়িদের পক্ষে, পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফ, তারা এই উপরে উঠলো কাকাদের মাধ্যমে, এদের মাধ্যমে উঠেছে না, কিন্তু সাংবাদিকদেরকে ঢালাও ভাবে আসলে সব সাংবাদিক বলি নাই তো, আমি হচ্ছে বামপন্থী সাংবাদিক, সেইটা আসলে আমি কিন্তু সাংবাদিক বলি নাই, মাইন্ড ইউ, এটা আবার সাংবাদিক করবেন না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি দেখি নাই তারা মূল সেখানে বাঙালিদের বিষয়ে একটা লেখা লিখছে কোন পত্রিকা দেখতে পারবেন, দেখাতে পারবেন? বাড়তি লেগেছে বাঙালিরা 52% বাঙালি যে সেখানে নির্যাতিত, নিষ্পেষিত, না খেয়ে থাকে, ওখানে শিক্ষা এসেছে বিভিন্ন পত্রিকায়, কোথায় এগুলো ওই যে ডানপন্থী সাংবাদিকরা লিখেছে, ওইটা চোখে পড়ে, স্থানীয় পত্রিকায় এসেছে। তারপরে আসেন দেখেন, আমি তারপরে কয়েকটা জিনিস বলি, এটা কাজে দিবে আপনাদের। দেখেন এই ডিসক্রিমিনেশনটা উঠাই নিয়ে আসতে হবে। এরপরে হলো এনজিও কার্যক্রম বন্ধ করে দিতে হবে। তারপরে হলো ইন্ডিয়ান এজেন্ট খুঁজে খুঁজে এখান থেকে বাইর করতে হবে, ইন্ডিয়ান এজেন্টদেরকে। তারপর হলো আমাদের দেশের গোয়েন্দা সংস্থা, এই গোয়েন্দাদেরকে তাদেরকে দায়িত্ব দিতে হবে যে রুট লেভেলের খবর যাতে বের করে নিয়ে আসে, এবং সরকার তাদেরকে কাজে লাগাতে হবে। সেই গোয়েন্দারা যেভাবে কাজ করার কথা, ইন্ডিয়ান গোয়েন্দারা যেভাবে কাজ করে, আমাদের গোয়েন্দারা কাউন্টার করে সেটা করতে হবে। তারপরে আপনার বাংলাদেশের সকল মানুষকে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে বোঝাতে হবে, যেটা আমাদের দেশের অংশ, এটা বিপদগ্রস্ত, এটাকে আমরা কিভাবে রক্ষা করব। আরো অনেকগুলো পয়েন্টগুলো আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আমি জনাব ওয়াদুদ ভাই আপনার কাছে একটু জানতে চাই, যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন সেই এটার আলোকে আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি তো অনেক দিন ধরে সেখানে জনপ্রতিনিধিদের হিসেবে রয়েছেন। পাহাড়ি এবং বাঙালি এদের মধ্যে সবসময় সেটেলার যারা আছে বাঙালি, তাদের সাথে পাহাড়িদের সবসময় একটা প্রচলিত শব্দটাই বললাম যে এটা এভাবে বলা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সবসময় কিছু না কিছু দ্বান্দ্বিক অবস্থায় কিন্তু আমরা প্রায় দেখেছি, এবং সেই জায়গাটিতে যেমন 97 সালে যে শান্তি চুক্তির কথা বলা হচ্ছে, সেইটা আসলে কেন মানে সাস্টেইন করলো না, সেটা কেন খুব বেশি ফলপ্রসূ হলো না? তারপরেও আমরা দেখেছি যে মানে কোনো ঘটনা হলেই পাহাড়ে কিন্তু একটা অসন্তোষ সবসময়, এবং দুই পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব বা সংঘাত সবসময় আক্রমণাত্মক। এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আপনার কাছে মনে হচ্ছে যে এটা কেন হয়? সেখানে আপনি থাকেন বলেই বলছি। দেখুন, শান্তি চুক্তি করে আমরা শান্তি চুক্তির বিরোধিতা করেছি, বিএনপি, বেগম খালেদা জিয়া লং মার্চ করেছে। সেই লং মার্চে শামীম ওসমান এই যে শনি রাকরা একদিন হল করাই দিচ্ছে, আটকাই দিচ্ছে, সারা রোড ব্লক করাই দিচ্ছে। আমরা পার্লামেন্টে প্রায় 1200 সংশোধনী আনছিলাম, একটা সংশোধনী না শুনে 3 মিনিটের মধ্যে শান্তি চুক্তি পাশ করে ফেলেছে। তো এই শান্তি চুক্তিতে কি হলো, সন্টুলার মা অস্ত্র সমর্পণ করলো। তাহলে সন্টুলার মা অস্ত্র সমর্পণ করলো শেখ হাসিনার হাতে, সেটা লাইভ দেখলো মানুষে।
সবাই দেখলো, জি। কিন্তু একদিকে অস্ত্র সমাপন করলো, আরেকদিকে ওই স্টেডিয়ামের, খাগড়াছড়ি স্টেডিয়ামের গ্যালারি থেকে ইউপিডিএফ নামক একটি সংগঠনের জন্ম হলো। সেই ইউপিডিএফ আজকে এই সমস্যার মূল নায়ক। এখন সেই ইউপিডিএফ কিন্তু আজকে মূল ঘটনার নায়ক বা ফ্যাক্টর, যারা এখন সেনাবাহিনীকে ফায়ার মানে জনসংহতি যাওয়ার পরে আবার নতুন একটা জনসংহতি একদম যায় নাই। তারা যেহেতু চুক্তিটা তারা করেছে, কিন্তু করে কিন্তু অস্ত্র যে সারেন্ডার করেছে, অস্ত্র আবার নতুন করে করতে আসলো। আরেকটা পাশাপাশি আরেকটা সংগঠন হয়ে গেল। শুধু সংগঠন না, জেএসএস নিজেও আরো অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করেছে, আরো কয়েকটা সংগঠন আছে জমা দিয়ে করেছে। যেমন এখন জেএসএস এর প্রসঙ্গটা আসতেছে না কেন, জেএসএস রাঙামাটি বেসড, আলাদা একটা জেলা হয়ে গেছে, মানে দখলদারিত্বে বা অস্তিত্বে। আর ইউপিডিএফ খাগড়াছড়ি বেসড, যার জন্য দুটো জেলা বিভক্ত হওয়াতে জেএসএস এর নামটা এই মুহূর্তে বেশি আসছে না। এই চলমান ইউপিডিএফ এর নামটা বেশি আসছে। জেএসএস ও অনেক ভারী ভারী অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করেছে, কিন্তু অস্ত্র তারা সারেন্ডার করেছিল, তারা চাকরি নিয়েছিল, পুলিশে তাদের চাকরি হয়েছে, বিভিন্ন জায়গায় চাকরি হয়েছে, তাদের পুনর্বাসন হয়েছিল এবং চুক্তির বেশিরভাগ ধারা বাস্তবায়ন হয়েছে। তারপরেও সমস্যার সমাধান হচ্ছে না। এটার মূল নতুন সংগঠন করে আবার একই রকম জেএসএস ভেঙে জেএসএস সংস্কার হচ্ছে, ইউপিডিএফ হচ্ছে, ইউপিডিএফ ভেঙে আবার ইউপিডিএফ গণতন্ত্র হচ্ছে, তারপরে কুকি সিন হলো। তাহলে এই যে 5টা সংগঠন এত অস্ত্র পেল, বছরে 8,000 কোটি টাকার চাঁদা সংগ্রহ করছে এরা এদের টার্গেট কি? টার্গেটটা হলো প্রথমত হলো সেনা সরাও। হ্যাঁ, তাদের একটা দাবির মধ্যে রয়েছে যে পাহাড় থেকে সেনাবাহিনীকে সরিয়ে দিতে হবে। সেজন্য আমি বললাম তাদের টার্গেটটা কি, মূল কারণটা কি? কারণটা হলো সেনা সরাও। তো সেনা সরালে কি হবে? ডিসি কিন্তু ডিসি টেবিলে বসে কাজ করতে পারবে না, আমি আমার বাড়িতে ঘুমাতে পারবো না, থাকতেই পারবো না। তারপরে ধরেন এসপি টেবিলে বসতে পারবে না, সব পুলিশ মায়েরা ধরে ওরাই মানে আর্মি হয়ে যাবে ওই অঞ্চলে, ওরাই সশস্ত্র হয়ে যাবে, ওরাই সশস্ত্র আর্মির দ্বারা এলাকাটা নিয়ন্ত্রিত হবে। যারা ওদের পছন্দের ব্যক্তি না তাদেরকে ওই এলাকা ছাড়তে হবে, নাহলে মৃত্যুবরণ করতে হবে। তারা তো এখনো চাঁদাবাজি করে, তাহলে সেক্ষেত্রে যখন সেনা সরে যাবে তখন তো আরো বেশি এই প্রভাবটা, ওটা পুরোটাই নিয়ন্ত্রণ চলে আসবে। সেই জন্যই সেনাবাহিনী যদি মারামারিও না করে, গুলিও না করে, সন্ত্রাসী নাও ধরে, অস্ত্র নাও নিরাপত্তার স্বার্থে বসে থাকলেও কিন্তু আপনার ওরা এই ওদের যে সুবিধা চাওয়া সুবিধাটা পাচ্ছে না। ডিসি নিরাপদে কাজ করছে, আমি নিরাপদে কাজ করছি, সন্টুল আলমান নিরাপদে বেরোচ্ছে। সন্টুল আলমান কিন্তু বের হওয়ার আগে সেনাবাহিনীকে ফোন করে, ভাই আমি বেরোচ্ছি, মানে নিরাপত্তা সার্বভৌমত্ব থাকলো না। তাহলে 1/2 কিন্তু অরক্ষিত হয়ে যায় দেশের একটা টার্গেট। দ্বিতীয় টার্গেট হলো যে কি, এই অঞ্চলটাকে আলাদা করে ফেলা। আজকের যে সমস্যাটা সৃষ্টি করছে যারা, তাদের কারণে, তাদের ইন্ধনে একটি বিদেশি শক্তি এবং বিদেশে থাকা আওয়ামী লীগ, দেশে থাকা আওয়ামী লীগ। এটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ফ্যাসিস্টরা এবং আরেকটি বিদেশি শক্তি মিলে এই ধরনের, এবং এই সময়ে এমন একটা সময় যখন পূজা চলছে, আপনি একটু উল্লেখ করেছিলেন প্রথম দিকে যে পূজার বিষয়টা, এবং যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের বিষয়ে দেশে এক ধরনের যে এই সময় আমরা পূজার সময় সহনশীলতা থাকার কথা বারবার বলা হয় যে অন্য ধর্মের প্রতি, ঠিক সেই সময় এই ঘটনা ঘটলো। হ্যাঁ, তো তাহলে তো তারা তো অনেক একটা ধর্ম আছে, তাদের তো বৌদ্ধ ধর্ম আছে, ত্রিপুরারা আবার হিন্দু ধর্মের লোক। তাহলে এই আন্দোলনে কিন্তু কিছু ত্রিপুরাও আছে, তাদের পূজাকে তারা কিন্তু আজকে যদি এই আন্দোলনটা সেখানে বাঙালিরা করতো তাহলে তো সারা দেশ পূজার সময় এই ধরনের আন্দোলন, এরা পূজা করতে, মানে ধর্মীয় একটা অনুষ্ঠানের সময়। এখন এই যে কর্মসূচি তারা দিয়েছে, আন্দোলন করেছে, বহু পূজা মণ্ডপ পূজা করতে পারছে না, একদম গহীন জায়গাগুলোতে তো আসলে পূজারীরা যেতেও পারছে না পূজারীরা। তাহলে তারা এখানেও কোনো স্যাক্রিফাইস বা স্পেস তারা দিল না, তারা এত নিষ্ঠুর হয়ে গেল। কারণ তাদের মূল টার্গেট হলো সেনাবাহিনী সরো, তার পরবর্তীতে এটাকে বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণ বা মানে ওই যে আধিপত্য যেটাকে বলা হয়, যে চাঁদাবাজি যেটা বললেন, বা চাঁদাবাজি না, তারপরে দেশের ইন্ডিয়ার অংশ হও, এটাকে অন্য অংশ করে ফেলা, স্বায়ত্ত শাসনের নামেও ভিন্ন অংশ করা। তো এখন প্রশ্ন হলো যে ওদের প্রতিও যে মানে কিছু অন্যায় অনিয়ম হয় না বা পাহাড়িদের উপর বাঙালিরা করে না, এটাও সত্য না। যেমন একজন একজনের সাথে মারামারি করে, একজনের জমি নিয়ে একজনের গন্ডগোল করে, সেখানেও হয়। এটাকে আমরা যদি স্বাভাবিকভাবে নিতে পারতাম, আমরা বন্ধুত্ব স্থাপন করে, আস্থা বিশ্বাস স্থাপন করে
আস্থায় নিতে পারতাম, তাহলে কিন্তু একটা মারামারিকে বা ফ্লেনল্যান্ডের মারামারির মতো নিতে পারতাম, একটা জমির বিরোধকে ফ্লেনল্যান্ডের জমির বিরোধের মতো, মানে ঢাকা চট্টগ্রাম মানে আমাদের স্বাভাবিক যে এক দ্বন্দ্ব থাকে সেরকম না। কুমিল্লা ক্যান্টনমেন্টে তনু দর্শন হয়ে মারা গেছে, তনু মনে আছে আপনাদের? জি। তনুর ব্যাপারে কি আগুন জ্বলছে, কোথাও আইনের আওতায় গেছে, বিচারে গেছে। এই যে আপনার ডেইলি স্টারের কথা আসছে, প্রথম আলোর কথা আসছে, এদের যে মালিক, টাসকমের মালিক, তার মেয়ে দর্শন হয়েছিল মনে আছে? তার মেয়ে দর্শন, ওই মেয়ের কিন্তু দর্শকের যে দর্শন করেছে তার কিন্তু ফাঁসি হয়েছে। তাহলে উপযুক্ত প্রমাণাদি দিতে পারলে আইনের মাধ্যমে কিন্তু এই বিচারটা ঘৃণিত দর্শকদের শাস্তি হওয়া সম্ভব। এখন আমি যেটা মূলত বলতে চাইছি যে সাম্প্রতিক কালে আজকে 3 দিন যেটা ঘটেছে, গত 30 বছরও এরকম ঘটনা ঘটে নাই। ঘটেছে আর অনেক কিছু, হ্যাঁ, যেমন শহরের মধ্যে এসে ভারী আধুনিক অটো অস্ত্র নিয়ে গুলি করতে আমি অন্তত দেখি নাই। মানে একেবারে শহরে, একদম শহরের আইএফআইসি ব্যাংকের নিচে। তাহলে আইএফআইসি ব্যাংক, একটা ব্যাংক কোথায় হয়, কোন জায়গায় হয়? একটা নিরাপদ জায়গায় হয়। সেই ব্যাংকের নিচে দাঁড়িয়ে ফায়ার করেছে, ভবন ভাঙচুর করেছে, কিন্তু সেখানে সেনাবাহিনী অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে। কারণ সেনাবাহিনী যদি ওই গুলির কাউন্টার গুলি করতো তাহলে কিন্তু অনেক লাশ পড়ে যায়, অনেক লাশ পড়ে গেলে দেশে বিদেশে আজকে সব ধিক্কার জানাতো, অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যেত। কিন্তু এখন প্রশ্ন হলো এই সাম্প্রতিক ঘটনার মূল কারণ কি, কারা ঘটাচ্ছে? শুধু কি উপজাতীয়রা, পাহাড়িরা, বাঙালিরা? আমরা কিন্তু গত বছর এই ডক্টর ইউনূস যখন আসেন তখন একটা অসন্তোষ দেখতে পেয়েছি। একই সূত্রে গাঁথা, একই সূত্রে গাঁথা। কিভাবে সূত্র যোগ করলেন আপনি? ইউনূস সরকার আসার পরে প্রতি বিপ্লব করার চেষ্টা করছে, যেমন আনসার বিদ্রোহের মতো। পাহাড় যেহেতু দেশি বিদেশি আন্তর্জাতিকভাবে একটা সেন্সিটিভ জায়গা, এই পাহাড়কে অস্থিতিশীল করে সেটাকে রাজধানীতে নিয়ে আসতে চাইছে, ন্যাশনাল নিয়ে আসতে চাইছে আন্দোলনটাকে। কিন্তু গত 2 বার ব্যর্থ হয়েছে। এবারে তারা খুব অর্গানাইজড হইতে নেমেছে। হাসিনার সম্মতিতে টাকা দেওয়া হয়েছে এই ইউপিডিএফকে, এই গ্রুপকে, এবং বাংলাদেশে পালিয়ে থাকা যে আওয়ামী লীগের ক্যাডার, সন্ত্রাসী, চোর, এমপি, মেয়র, যারা 15-16 বছর অবৈধ শত কোটি টাকার মালিক, তারা সবাই এই ঘটনার পেছনে টাকা জোগাড় দিচ্ছে। এবং আওয়ামী লীগের 4র্থ, 3য়, 5ম সারির সমর্থক গোষ্ঠীরা এই আন্দোলনের, এই অপকর্মের সাথে জড়িত। এক গ্রুপ বাঙালি সেজে, আর পাহাড়ি সমর্থিত, আওয়ামী লীগ সমর্থিত যে সকল পাহাড়ি, তারা কিন্তু পাহাড়ি সেজে মুখোমুখি তারাই সৃষ্টি করে দিচ্ছে আওয়ামী লীগে। আর বাংলাদেশের ছোট ছোট 1-2টা দল, তারা আমাদের ন্যাশনাল ইলেকশন, জাতীয় ইলেকশনকে বানচাল করার জন্য এই ষড়যন্ত্রে তারাও পা দিচ্ছে। ছোট দলগুলো, ছোট দল 1-2টা, তারাও পা দিচ্ছে এখানে। তারা বুঝে হোক না বুঝে হোক, ওদের কিছু কর্মী সেখানে গেছে, আন্দোলনে গেছে। তারা না গেলে কিন্তু এটা এত বড় আকার ধারণ করার সুযোগ হতো না, যেটা আমি প্রথমে বলেছি, একতরফা হয়ে যেত। তাহলে এখন প্রশ্ন হলো, উপজাতীয়রা কি সবাই দেয়? সবাই দেয় না। সবাই দেয় কিনা উপজাতীয়, আমি তো যেহেতু আমি ওই এলাকার বাসিন্দা, আমি তো বসবাস করি। আমি পাহাড়িদের বাড়িতে ঘুমাই, আমি পাহাড়িদের বাড়িতে খাই, পাহাড়িদের বাড়িতে পাহাড়ি বাঙালিতে একটা সৌহার্দ্য আছেই। এই যে গত 7 জানুয়ারি আন্দোলন হলো, আমাকে তো মানে দূরবীন দিয়ে চিরুনি অভিযান করে 7 জানুয়ারির ভোটের আন্দোলন খুঁজলো। কারণ খাগড়াছড়িতে যে আন্দোলন হয়েছে অন্য কোথাও হয়নি, যার কারণে আমাকে দূরবীন দিয়ে খোঁজা হয়েছে, কিন্তু আমাকে ধরতে পারে, আমি পাহাড়ি বাড়িতে ছিলাম। তাহলে ওরা তো আমার শত্রু না, আমাকে তো ওরা মেরে ফেলতে পারতো, ওরা তো আমাকে ধরে দিতে পারতো না। পাহাড়ি বাঙালির একটা সৌহার্দ্য কিন্তু আছে, এটা আমরা জানি। এটা রাঙামাটি, খাগড়াছড়ি কিংবা বান্দরবান সব জায়গায় আছে। বিজুতে আমরা যাই, আমাদের একজন পাহাড়ি নির্বাচিত হইলো, দুজন একজন স্বতন্ত্র, একজন প্যানেলে। বাঙালিরা কখনো কিন্তু চাকমাদেরকে কিংবা পাহাড়িদেরকে আলাদা করতে চায় না, থাকতে চায়। এখানে আমি উপজাতীয় বা পাহাড়ি ভাইদেরকে 2টা ভাগে ভাগ দেখি। একটা ভাগ হলো সশস্ত্র গ্রুপ, নিরস্ত্র গ্রুপরা বাংলাদেশের জাতীয়তাবাদের সাথে মূল স্ট্রিমে থাকতে চায়, মূল স্রোত দ্বারায় থাকতে চায়। আপনার সাথে একটা কথা যোগ করতে চাই, কথা যদিও আপনি দেখুন, এই যে চট্টগ্রামের, পার্বত্য চট্টগ্রামের যে মূল ব্যক্তি, যেটা তাদের অর্গানাইজেশনে আমরা কতটুকু উদার,
সেখানে মেজর জেনারেল অনুপ কুমার চাকমাকে কিন্তু সেখানে হেড করা হয়েছে। হ্যাঁ, মাইন্ড ইউ, এই যে এটা কি অন্য কোনো দেশে করবে? করবে না, করবে করে চেয়ারম্যান করা হয়েছে। হ্যাঁ, তারপরে ওই যে উপদেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের 9 বছরের কূটনৈতিক, তাকেও কিন্তু জব দিয়ে আনতে হবে। কেন ঘটলো সুপ্রদীপ, তাকে জিজ্ঞেস করতে হবে। মজার ব্যাপার হলো এই ঘটনার 2 দিন আগ থেকে উপদেষ্টা সুপ্রদীপ ওই এলাকায় শুয়ে আছে, জি খাগড়াছড়িতে, জি। এবং গতকালকে দেখা গেছে যে সে 6 জন ইউপিডিবির নেতার সাথে গোপন বৈঠক করেছে। আচ্ছা, আমরা এবার জি আমি শেষ করব। একজন সরকারের উপদেষ্টা সে কিভাবে, যদিও উনি কথা বলছে পজিটিভ রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে, স্পেস, ওপেন স্পেস সরকারের বক্তব্যটা দিচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু ওনাকে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে 6 জন ইউপিডিএফ নেতার সাথে কি করে উনি গোপন করে, যারা সেনাবাহিনীকে আঘাত করছে, যারা পার্বত্য অঞ্চলকে অচল করে তাদের সাথে কি করে উনি বৈঠক করে। বৈঠক করতে হলে অফিসিয়ালি করবে, সমঝোতার জন্য। আমরা যেটা চাই সকল দলকে নিয়ে, সকল আঞ্চলিক দলকে নিয়ে সমঝোতা এবং শান্তির বৈঠক হোক, সেই বৈঠকটা সমাধানের জন্য। যে আমি একটু জনাব ব্যারিস্টার জুবায়ের, আপনার কাছে আমার সময় খুব বেশি নেই, তবুও একটু আপনি যদি একটু বলেন যে এই সমস্যা, যে দীর্ঘ সমস্যা বা শান্তি চুক্তি হওয়ার পরেও এই সংকট কিন্তু বারবারই আমাদেরকে, এখন যেটা চলছে সেটা কতটা দীর্ঘায়িত হবে আমরা নিশ্চয়ই সবাই প্রত্যাশা করব যে পাহাড়ি বাঙালিদের মধ্যে ঐক্য ফিরে আসবে, কিন্তু এই সংকটের আসলে রাজনৈতিক একটা সমাধান তো নিশ্চয়ই প্রয়োজন বলে আপনি মনে করেন। সেটা কেন হচ্ছে না, বা সেই জায়গাটা থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই প্রেক্ষাপট পরিবর্তনের পরে একটা ঐক্যে আসা প্রয়োজন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। কর্নেল হক সাহেব একটা সাইড বলেছে যে বাংলাদেশের যে পাহাড় কেন্দ্রিক রাজনীতিটা, এইটাকে নিয়ন্ত্রণ করে দিল্লি এবং দিল্লির অনুসারী কিছু লোকজন। এটা আমাদের জন্য একটা বড় প্রবলেম। এটাকে কালচারালি এবং প্রশাসনিকভাবে মোকাবেলা করতে হবে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। সেটাই বলছি, রাজনৈতিক সমঝোতা বা গুরুত্বপূর্ণ, যেটা পাহাড়ে কিন্তু অনেক সমস্যা আছে। পাহাড়িদের যেরকম সমস্যা আছে, যারা বাংলা ভাষাভাষী তাদেরও কিন্তু সমস্যা আছে। সবাই বাংলাদেশি, ওইভাবে আমাদেরকে ট্রিট করতে হবে। আমাদের প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করে এটার পরিবেশ তৈরি করতে হবে। আমি মনে করি এই পিস অ্যাকর্ড যেটা হয়েছে, শান্তি চুক্তি, ওই শান্তি চুক্তিতে 2টা ঘটনা ঘটছে। একটা হলো পজিটিভ, যে এখানে যে কমিশন চেয়েছে সেই কমিশন হয়েছে। তারপরে হলো আপনার যে কাউন্সিলগুলো হওয়ার কথা রিজিওনাল, প্রত্যেকটা 3টা জেলার জন্য 3টা কাউন্সিল, ওইগুলো কিন্তু হয়েছে। কিছু আইনের হয়েছে, ডেভেলপমেন্টের জন্য অনেক অথরিটি হয়েছে। আরেকটা জিনিস হয়েছে এখানে, সেটা হলো যারা রিফিউজি ছিল, যারা পলাতক ছিল, যারা বিভিন্ন দেশে পালিয়ে গেছিল, ওই সন্ত্রাসীরাও কিন্তু ওই যখন তাদের রিহ্যাবিলিটেশনের মানে রিটার্নের ব্যবস্থা যে উদ্যোগে ছিল, তখন কিন্তু ওরাও ঢুকে পড়েছে। এটা কিন্তু পুরো অ্যাসেস করে ঢুকানো হয় নাই। এটা একটা আমাদের দুর্বলতা ছিল। যারা সন্ত্রাসী, যারা বাংলাদেশ বিরোধী, তাদেরকেও কিন্তু নিয়ে আসা হয়েছে। এটা একটা প্রবলেম ছিল, এবং তারাই কিন্তু এখন বেশি ফাংশন করছে, আমাদের লোকাল সোর্স যেটা বলে। আমাদের যেটা করতে হবে, সবাইকে বাংলাদেশি হিসেবে চিন্তা করে আমাদেরকে দায় এবং দরদের মানে চিন্তা নিয়ে আমাদেরকে তাদের কথা শুনতে হবে। তাদের পাবলিক হিয়ারিং করা দরকার। পাহাড়িদের কি কি সমস্যা আছে, পাহাড়ের যারা সমাধান কিন্তু বের করা দরকার। অস্ত্রধারী যে পাহাড়িরা আছে, শুধু তারাই স্পোকসম্যান হবে এরকম না। আমরা গণশুনানি করতে চাই যে পাহাড়ের মানুষের মারমাদের কি সমস্যা আছে, ওখানে ধরেন প্রায় 14-15টা উপজাতি আছে, তাদের প্রত্যেকের কথা আমাদের জানতে হবে, শুনতে হবে, তাদের প্রবলেমগুলো অ্যাড্রেস করতে হবে। সাথে সাথে যেখানে রাষ্ট্রবিরোধী এলিমেন্ট আছে সেগুলোকেও ট্রিট করতে হবে। এবং সেনাবাহিনী সেখানে একটা অবিচ্ছেদ্য অংশ। তারা এই যে বললেন 400 জন সেখানে জীবন দিয়েছে, তাদের কিন্তু হিরোইক একটা অবস্থান দিতে হবে আমাদেরকে। ইন্ডিয়া দেখেন, মানে বিভিন্ন ধরনের মুভি হয় যেখানে এই হিরোইক এই জিনিসটা আপনার উঠে নিয়ে আসে, কিন্তু আমাদের পাহাড়ে যে হিরোইজম আছে, এই যে যারা বীরত্বের সাথে গাজী হয়েছে বা শহীদ হয়েছে, তাদের একটা সিনেমা দেখান আমাকে, কোনো সিনেমা নেই। তাহলে এগুলোর দায়িত্ব কার? এগুলো দায়িত্ব সরকারের। এখন যে সরকার আছে তাদের দায়িত্ব নিতে হবে, ভবিষ্যতে যারা আসবে তাদেরও দায়িত্ব নিতে হবে, এবং আর্মিকেও ভূমিকা রাখতে হবে। আর্মি চাইলেও তো এই ধরনের কিছু মুভি বানাইতে পারে, তাদের ফান্ড থাকার কথা। তো আমাদের কথা হলো যে দায় এবং দরদের সাথে এটা গণশুনানির মাধ্যমে তাদের প্রবলেমগুলো অ্যাড্রেস করতে হবে। কিন্তু নিরাপত্তার ব্যাপারে, সভরেন্টির ব্যাপারে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই ব্যাপারে সকল রাজনৈতিক দল, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশের স্বাধীনতা
সার্বভৌমত্ব এই বিষয়ে শুধু সেনাবাহিনীর দায়িত্ব না, এটা একার না। আমরা যারা রাজনীতি করি আমাদের দায়িত্ব অনেক বেশি। হ্যাঁ, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক সবার দায়িত্ব আছে। এখন এক একজন এক এক ধরনের মানে মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে, এক একজন এনজিওর ফোরামে গিয়ে এক এক রকম বিভিন্ন দাতা গোষ্ঠীকে মানে খুশি করবার জন্য কথা বলে। আমরা এটা চাই না। আমরা চাই যে বাংলাদেশের জনগণ যারা পাহাড়ে বাস করে তারাও বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক। তারা যেরকম বাংলাদেশের সব জায়গায় গিয়ে চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে, জমি কিনতে পারে, তাদের সকল অধিকার রয়েছে, সেটাই অধিকার রয়েছে, আমাদেরও অধিকার থাকা উচিত। এবং এইভাবে করে একটা টেরিটরি আলাদা না, এটা বিচ্ছিন্ন কিছু দ্বীপ না, এটাকে বাংলাদেশের ইন্টিগ্রেটেড পার্ট করতে হবে। এবং বাংলাদেশের আর্মিরা যাইতে পারবে না কেন? এই যে অনেকগুলো ক্যাম্প উঠিয়ে নিয়ে আসা হয়েছে শান্তি চুক্তির মাধ্যমে, এগুলো পুনঃস্থাপন করা দরকার। বাংলাদেশের প্রশাসনিক যে ইউনিটগুলো আছে সেগুলোকে স্থাপন করা দরকার। এখানে কোনো রাজনৈতিক, এটা একটা উদ্যোগী নেওয়া দরকার, সকল রাজনৈতিক দলগুলো যাতে ঐকমত্যের সাথে এই ধরনের কাজে একমত হয় এবং এটা একটা স্থায়ী সমাধান, আসলে স্থায়ী, এই ব্যাপারে জিরো টলারেন্স, সবাই একমত থাকতে হবে, এ টু জেড। আরেকটা জিনিস বলতে সে ভুলে গেছে, পাহাড়ি এই যে পার্বত্য চট্টগ্রাম যে পরিষদ আছে, ওই পরিষদের ভূমিকাটা কি? ওদেরকে ভূমিকা নিয়ে ওদেরকে এটার অন্তর্ভুক্ত করা। আপনাদের তিনজনকে ধন্যবাদ। আসলে সময় দিতে পারছি না। আমি একটা শেষ কথা বলতে চাই, সাম্প্রতিক যে উত্তেজনা, যে সমস্যা, এটা বন্ধ করতে হলে প্রথমে পতিত স্বৈরাচার সরকারের যারা পালিয়ে পালিয়ে অর্থ যোগান দিচ্ছে তাদেরকে আগে আটক করতে হবে। নিশ্চয়ই সরকার সে বিষয়ে দৃষ্টি রাখবে, আপনার যুক্তি নিশ্চয়ই শুনবে সবাই। দর্শক, এই ছিল আজকের আলোচনার আয়োজনের সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।